তোমরা যারা 2025 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভূগোলের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ বায়ুমণ্ডল থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। শুধুমাত্র আলোচনাই করব না, আমি আজকে মাত্র 15 থেকে 20টা প্রশ্ন রেখেছি বায়ুমণ্ডল থেকে, এবং সেই প্রশ্ন আলোচনার মাধ্যমে অর্থাৎ একটা প্রশ্ন আলোচনা করছি এবং সেই প্রশ্ন সম্পর্কিত আর কোন কোন প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু একেবারে আলোচনা করে দেবো। অর্থাৎ 15 থেকে 20টা প্রশ্নের আলোচনার মাধ্যমে তোমাদের পুরো চ্যাপ্টারটার এমসিকিউ কিন্তু আমি আলোচনা করে দেবো, যাতে এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় যেই প্রশ্ন দেওয়া হোক না কেন তোমরা যাতে অসুবিধায় না পড়ো। সেটা কিন্তু আজকে সম্পূর্ণ আলোচনা করব, তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে। আর এই প্রশ্নগুলি তোমাদের টেস্ট প্লাস ফাইনাল দুটো পরীক্ষার জন্য কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নগুলোর পিডিএফ তোমরা ডিসক্রিপশনে একটা টেলিগ্রামের লিঙ্ক আছে, সেই টেলিগ্রামে জয়েন হয়ে গেলে সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবে। এর আগেও আমি ইতিহাসের বিভিন্ন বড় প্রশ্নের নোটস এবং ছোটো প্রশ্ন এভাবে আলোচনা করে দিয়েছি, সেগুলো একবার দেখে আসো। সেগুলো দেখলে বুঝবে যে কতটা হেল্পফুল। অন্যান্য ইউটিউব চ্যানেল কিছু কিছু আছে যেগুলো যারা কি করেন যে শুধুমাত্র কতগুলো এমসিকিউ প্রশ্ন টেক্সট বই তো না, সহায়িকা বই যেগুলো আছে সেখান থেকে তুলে নেয় বা কোনো ওয়েবসাইট থেকে তুলে নিয়ে ডাইরেক্ট দিয়ে দেয় যেগুলো আসবে, সেগুলো কিন্তু আদৌ কোনো হেল্পফুল হয় না, আর পড়তেও তোমাদের কিন্তু অতটা ভালো লাগে না। তাই আমি যেভাবে দিচ্ছি সেটা কিন্তু পড়তেও ভালো লাগবে, আর এগুলো কিন্তু অনেকটাই হেল্পফুল। তো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক অর্থাৎ সবচেয়ে বেশি তা হলো। আমি অপশানস রেখেছি, তোমরা যদি পারো সেটা জানাবে, নাহলে আমি উত্তর তো বলেই দেবো। তো বায়ুমণ্ডলে যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক তা হলো, অপশানসগুলো দেখো, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন। চারটের মধ্যে সঠিক অপশান হবে নাইট্রোজেন। একবার দেখে নিই আর কোন কোন গ্যাস কত পরিমাণে রয়েছে। নাইট্রোজেন 78%, এটাও কিন্তু পরীক্ষায় দেয় যে নাইট্রোজেন কত পরিমাণে বায়ুমণ্ডলে রয়েছে, 78%। সেকেন্ড যদি বলে যে দ্বিতীয় সর্বাধিক কোন গ্যাস রয়েছে, তাহলে এটা হবে অক্সিজেন। অক্সিজেন রয়েছে 20.95%, 20.95% অক্সিজেন। তারপরে বিভিন্ন গ্যাস রয়েছে, কার্বন ডাইঅক্সাইড এবং আদার গ্যাস রয়েছে 0.03%। তারপরে আর্গন রয়েছে 0.93%, ওয়াটার ভেপার রয়েছে, মানে জলকণা যেটা আছে সেটা হচ্ছে 1%। তো এগুলো কিন্তু দিতে পারে, এটা কিন্তু একেবারে দেখে রাখবে। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে বা ওজোন গ্যাস দেখা যায়? অপশানসগুলো, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। সঠিক উত্তর হবে এটার স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ার, দেখো স্ট্র্যাটোস্ফিয়ার অনেক সময় প্রশ্ন দেয় যে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের যে অংশটা সেটার নাম কি? সেটার নাম হবে ট্রোপোপজ। এখানে ছবিটা দেখতেই পাচ্ছ, যদি ছবিটা ভালো করে দেখো, ফলো করো। তো এটার উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন 3 নম্বর, বায়ুমণ্ডলের যে স্তরের আরোরা বা মরুজ্যোতি দেখা যায় সেটা হলো, অপশানসগুলো দেখো, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে স্ট্র্যাটোস্ফিয়ার বানানটা ভুল আছে, যাই হোক, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। সঠিক উত্তর হবে আয়নোস্ফিয়ার। তার সাথে কিন্তু এই সম্পর্কিত দুটো প্রশ্ন হতে পারে, যেমন বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা? উত্তর হবে মেসোস্ফিয়ার। আর বায়ুমণ্ডলের সবচেয়ে উপর স্তর যদি বলে সেটা হবে ম্যাগনেটোস্ফিয়ার। তো এভাবে কিন্তু প্রশ্নগুলো, একটা প্রশ্ন থেকে আরও কটা প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু একবার আলোচনা করছি। এভাবে কিন্তু কেউ আলোচনা করবে না, আর এভাবে পড়তেও ভালো লাগে যে একটা প্রশ্ন পড়লাম আর তার সাথে কোন কোন প্রশ্নগুলো একই সাথে হতে পারে সেগুলো একেবারে জেনে নিলাম, একটা একটা করে পড়লাম র্যান্ডামভাবে, সেটা এভাবেই কিন্তু পড়া উচিত। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো, এটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। অপশানসগুলো দেখো, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক স্তর। উত্তর হবে হাইড্রোজেন স্তর। একই সাথে কিন্তু প্রশ্ন আসতে পারে, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় কোন স্তরে? উত্তর হবে ট্রোপোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন, উল্কাপিণ্ড পুরো ছাই হয়ে যায় যে স্তরে, এটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। অপশানসগুলো দেখো, আয়নোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে হবে স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর হবে মেসোস্ফিয়ার। একই সাথে এটাও প্রশ্ন আসতে পারে যে রেডিও বা বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ার স্তর থেকে ফিরে আসে, অর্থাৎ প্রশ্ন দেবে যে রেডিও বা বেতার তরঙ্গ কোন স্তর থেকে ফিরে আসে? উত্তর আয়নোস্ফিয়ার। তো তোমরা দেখো 5টা প্রশ্ন আলোচনা করলাম মেন প্রশ্ন, তার সাথে সম্পর্কিত আরও কিছু প্রশ্ন আলোচনা করে দিলাম, অর্থাৎ 5টা প্রশ্নের মাধ্যমে আমি কিন্তু 10টা-15টা প্রশ্ন আলোচনা করে দিলাম। ক্লিয়ার? তো এভাবে কিন্তু পড়তে হয়। বাকি ওই র্যান্ডাম কটা ইউটিউব চ্যানেলে র্যান্ডাম কটা প্রশ্ন দিয়ে দিল, সেটা কিন্তু পড়তেও ভালো লাগে না, আর সেটা কিন্তু কোনো হেল্পফুলও নয়। 6 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট কথাটি প্রথম ব্যবহার করেন? অপশানসগুলো দেখো, জে ফেরিয়ার, কোপেন, ডেভিস, ফারমেন। সঠিক উত্তর হয়ে যাবে এটার জে ফেরিয়ার।
একই সাথে যদি প্রশ্ন দেয় যে একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো বা একটা গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো, 4টে অপশন দিলেও উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের হার কত? 10 ডিগ্রি সেলসিয়াস, 6.4 ডিগ্রি সেলসিয়াস, 4.6 ডিগ্রি সেলসিয়াস না 6.7 ডিগ্রি সেলসিয়াস? উত্তর হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। তারপর এগুলো দেখে রাখো এই দুটো, যে ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপ শোষণ করে দুপুরবেলা, তারপরে সারাদিনে সবচেয়ে কম উষ্ণতা থাকে ভোরবেলা। নেক্সট প্রশ্ন, এল নিনোর আগমন ঘটে, অপশানগুলো দেখো, ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে, প্রশান্ত মহাসাগরে না আটলান্টিক মহাসাগরে? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন 9 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো কী নামে পরিচিত? অপশানস, সাইক্লোন, টাইফুন, টুইস্টার, হারিকেন? সঠিক উত্তর হবে টুইস্টার। এর সাথে কিন্তু আরও কিছু প্রশ্ন হতে পারে, যেমন চীন সাগরে বিধ্বংসী ঝড়কে বলে টাইফুন, ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণিবাদকে বলে হারিকেন। তো টাইফুন, হারিকেন কাকে বলে সেটাও বলে দিলাম। তার সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিধ্বংসী ঘূর্ণিঝড় যে টর্নেডো থাকে সেটা আরও কী নামে পরিচিত? উত্তর হবে টুইস্টার। তো একটা প্রশ্নের মাধ্যমে 3টে প্রশ্ন আলোচনা হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, বায়ু শক্তির মাত্রা নির্ণায়ক স্কেল হলো, অপশানগুলো দেখো, ভার্নিয়ার স্কেল, রিক্টার স্কেল, বিউফোর্ড স্কেল না মার্কালি স্কেল? উত্তর হবে বিউফোর্ড স্কেল। একসাথে কিছু যন্ত্রের নাম দেখে নিই যেগুলো আসতে পারে পরীক্ষায়, যেমন বায়ুর গতিবেগ মাপার যন্ত্র অ্যানিমোমিটার, বায়ুর উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন, ডোলট্রাম সৃষ্টি হয়, অপশানগুলো দেখো, কর্কটক্রান্তীয় মণ্ডলে, নিরক্ষীয় মণ্ডলে, সুমেরুবৃত্তীয় মণ্ডলে না মকরীয় মণ্ডলে? সঠিক উত্তর হবে নিরক্ষীয় মণ্ডলে। একই সাথে নিরক্ষীয় রেখা বরাবর নিম্নচাপ বিরাজ করে, প্রশ্ন দিতে পারে যে নিরক্ষরেখা বরাবর কী চাপ বিরাজ করে? উত্তর হবে নিম্নচাপ। বা কোথায় নিম্নচাপ বিরাজ করে নিরক্ষরেখা অপশান থাকলে সেটাই হবে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হলো, অপশান দেখো, মানে বায়ুটার নাম কি যে উষ্ণবায়ু প্রবাহিত হয় রকি পার্বত্য অঞ্চল বরাবর উষ্ণবায়ু, তার নাম হলো বোরো, চিনুক, মিস্ট্রাল না ব্লিজার্ড? সঠিক উত্তর হবে চিনুক। একই সাথে আরও কিছু বায়ুর নাম জেনে নিই, একটি সাময়িক বায়ু হলো মৌসুমি বায়ু, একটি আকস্মিক বায়ু হলো টর্নেডো, একটি শীতল স্থানীয় বায়ু হলো পাম্পেরো, আর একটি উষ্ণ স্থানীয় বায়ু হলো লু। তো একটা বায়ু থেকে আরও 4টে বায়ুর নাম জেনে নিলাম, এখান থেকে যে কোনো প্রশ্ন দিতে পারে, তোমরা অনায়াসে পেরে যাবে। 13 নম্বর, জেট বায়ুর গতিবেগ ঘন্টায়, জেট বায়ুর গতিবেগ কত? 20 থেকে 30 কিলোমিটার পার আওয়ার, 30 থেকে 40 কিলোমিটার, 40 থেকে 100, 100 থেকে 150? সঠিক উত্তর হয়ে যাবে এটার 100 থেকে 150 কিলোমিটার পার আওয়ার। একই সাথে একটা প্রশ্ন আসতে পারে যে বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক কি? নট। অর্থাৎ আমরা জেট বায়ুর গতিবেগটা পড়লাম, তার সাথে আর গতিবেগ সম্পর্কিত একটা প্রশ্ন কি জেনে নিলাম যে বায়ুর যে প্রবাহের গতিবেগ সেটা মাপা হয় কোন এককের সাহায্যে? অর্থাৎ নট। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে? অপশানসগুলো দেখো, বোরো, চিনুক, মিস্ট্রাল, ব্লিজার্ড? সঠিক উত্তর হবে মিস্ট্রাল। নেক্সট কোয়েশ্চেন, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রটির নাম কি? অপশান দেখো, অ্যানিমোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার না রেনগজ? সঠিক উত্তর হবে রেনগজ। একই সাথে দেখে রাখবে, নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত হয় তা হলো পরিচলন বৃষ্টিপাত, এটা কিন্তু দিতেই পারে। নেক্সট, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের অধঃগমনকে কী বলে? অপশানস দেখো, বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, বিকিরণ? সঠিক উত্তর হবে অধঃক্ষেপণ। একসাথে দেখে রাখবে, পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে শুরু হয় ঘনীভবন। পরবর্তী প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, অপশানসগুলো দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, স্টেপ জলবায়ু অঞ্চলে না মৌসুমী জলবায়ু অঞ্চলে? সঠিক উত্তর হয়ে যাবে এটাতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এর সম্পর্কিত আরও কিছু প্রশ্ন দেখে নিই, যেমন নিরক্ষীয় জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না, মেঘাচ্ছন্নতার হিসাব করা হয় অক্টাস এককের সাহায্যে, আর আমরা কি দেখলাম বায়ু প্রবাহের একক কি? নট, আর মেঘাচ্ছন্নতার একক অক্টাস। এ দুটো মনে রাখবে, পরীক্ষায় কিন্তু দিয়ে দিতে পারে। তারপরে দেখবে ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল হলো শিলং। তো এই ছিল তোমাদের বায়ুমণ্ডল থেকে খুবই গুরুত্বপূর্ণ 17টা প্রশ্ন। 17টা তো প্রশ্ন বললাম, কিন্তু 17টা প্রশ্নের সাথে আরও যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ 17টা প্রশ্নের মাধ্যমে কিন্তু আমি প্রায় তোমাদের 30-এর বেশি প্রশ্ন আলোচনা করে দিলাম, 30টারও বেশি, 40-50টার মতন প্রশ্ন কিন্তু আলোচনা করে দিলাম।
এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। আর ভূগোলের সাজেশন দেখে আসতে পারো, তার সাথে কিন্তু আরও কিছু সাজেশন অলরেডি চ্যানেলে রয়েছে, আরও কিছু আসবে। আর এইভাবেই কিন্তু আর পর প্রশ্ন উত্তর বলে যাব, একটা কোনো বই থেকে প্রশ্ন উঠিয়ে নেব বা কোনো ওয়েবসাইট থেকে প্রশ্ন উঠিয়ে নেব, সেটাতে কোনো তোমাদের হেল্প হবে না, পড়তেও তোমাদের ভালো লাগবে না, কিছুই লাগবে না। তো তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো, তারপরে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো পড়ো। এইভাবে যদি পড়ো তাহলে কিন্তু সব প্রশ্ন পারবে। আর এর পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশনে একটা টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে গেলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে।